জনাব আনোয়ার হোসেন থাকেন একজন সাংবাদিক। তার মেয়েকে বলতাছে, এই কলম হলো বড় শক্তি। এই কলম দিয়ে তুই যখন সাংবাদিক হবি তখন সব অন্যায়ের বিরুদ্ধে কথা লিখবি। তখন দেখা যায় গল্পে জনাব আনোয়ার হোসেন আহমেদ শরীফ এক কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে কিছু তথ্য সে লেখে। লেখার পর এই খবরটা আহমেদ শরীফ জানতে পারে। জানার পর আহমেদ শরীফ আনোয়ার হোসেনের কাছে এসে বলে, দেখেন, আপনি তো সাংবাদিক, আপনি যে আমার কিছু গোপন তথ্য আপনি লিখেছেন, আপনি আজ থেকে আর আমার বিরুদ্ধে কিছু লিখবেন না, আর যদি লেখেন আপনার পরিণতি খারাপ হবে। তবে আনোয়ার হোসেন বলেন, দেখেন, আমি সত্য কথা বলি এবং সত্যই লিখি। আপনি যে অপকর্ম করেছেন তার তথ্য আমি লিখেছি। তখন আহমেদ শরীফ বলে, ভালো ভালো হবে আপনি যদি আমার বিরুদ্ধে যা কিছু লিখেছেন এগুলি না ছাপিয়ে আমার কাছে জমা দেন, আর যদি জমা না দেন তাহলে আপনার পরিণতি হবে অনেক ভয়ঙ্কর। তখন আনোয়ার হোসেন বলে, আমি কখনোই আপনার কাছেই জমা দেব না। তখন আহমেদ শরীফ কিছু টাকা আনোয়ার হোসেনকে দেয়। দেওয়ার পর আনোয়ার হোসেন ধমক দিয়ে বলে যে, আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। তখন আহমেদ শরীফ বলে, আপনাকে টাকা দিয়ে কিনতে পারবো না ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার বিরুদ্ধে এগুলি পত্রিকায় ছাপান তাহলে আপনার যে কী অবস্থা হবে আপনি নিজেও কল্পনা করতে পারেন না। এরপরের দিন দেখা যায় আনোয়ার হোসেন সাংবাদিক তার আহমেদ শরীফের বিরুদ্ধে পেপারে অনেক কিছু ছাপানোর পর তখন আহমেদ শরীফ বলে, শোন, তার লোক গাঙ্গুয়া এবং সেলিমকে বলে, শোন, আনোয়ার হোসেনকে তো আর বেঁচে রাখা যায় না, কারণ সে আমার বিরুদ্ধে অনেক কিছু জানে এবং পত্রিকায় অনেক কিছু লিখেছে, তাকে শেষ করতে হবে। তারপর আনোয়ার হোসেন রাতের বেলা আসতেছে। তখন আনোয়ার হোসেনকে আহমেদ শরীফের লোকেরা এবং আহমেদ শরীফ সহকারে গিয়ে তাকে দেখা যায় গল্পে আগুনে পুড়িয়ে তাকে মেরে ফেলে। এই দৃশ্যটা আবার একজন দেখে। দেখার পর তার মেয়েকে নিয়ে দৌড়ে আসে। সে হলো মাহবুব খান। সে বস্তির একজন সাধারণ দোলবাদক থাকে। সে নিয়ে আসে শাবানাকে, দেখ তোর বাপকে আগুনে পুড়িয়ে মেরে ফেলছে। তখন শাবানা বলে, আমি যদি বড় হই চাচা, আমি সাংবাদিক হব, আমার বাপের হত্যার বদলা নেব। কে মেরেছে কেউ জানে না। তো এদিকে দেখা যায় শহরের ডন থাকে জসিম। জসিম থাকে শীর্ষ সন্ত্রাসীর ডন, এবং আহমেদ শরীফ এবং জসিমের সাথে দ্বন্দ্ব লেগেই থাকে। যে কোনো কাজ আহমেদ শরীফ করে না কেন, জসিম সেই কাজের টাকা এবং মুনাফা তুলে নেয়। আহমেদ শরীফ যতই অবৈধ মাল পাচার করে আনে, জসিম সেগুলি নিয়ে নেয়। এবং আহমেদ শরীফ একদিন জসিমকে বলে, দেখেন, আপনি ডন কথা সত্য ঠিক আছে, কিন্তু আপনি যে আমার অবৈধ সব মালগুলি নিয়ে নেন। তখন জসিম বলে, আমিও আপনার অবৈধ মালগুলি নিয়ে নিই সত্য ঠিক আছে, কিন্তু আপনি কাজ করতে হলে এই ডনের আদেশে কাজ করতে হবে। ডনের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন তাহলে এর পরিণাম হবে আপনার মৃত্যু। আপনার এই শহরে আপনার আর কোনো বাঁচার পথ থাকবে না, কারণ আমি হইলাম আপনার একমাত্র বাঁচার দাবিদার। আপনি যদি আমার সাথে কোনো দ্বন্দ্বের বিরুদ্ধে লিপ্ত হন তাহলে আপনাকে আমি মেরে ফেলব। তখন আহমেদ শরীফ বলে, শোনেন, আপনার সাথে একটা আমরা ফয়সালায় বসবো। তখন ডন এবং আহমেদ শরীফ দুজন মিলে ফয়সালায় বসে। ফয়সালা বসার পর দেখা যায় তাদের ফয়সালা করতে গিয়ে আহমেদ শরীফ পিস্তল থেকে বের করে বলে, এখন ডন আপনি তো যেতে পারবেন না। তখন জসিম হাসতে হাসতে বলে, শোনেন, আপনি যে কাজটা আমার বিরুদ্ধে করিলেন সেটা ঠিক করেন নেই। বেইমানির একটা ধারা থাকে। আপনি আমার সাথে চরম বেইমানি করেছেন। আপনি উপরের দিকে তাকিয়ে দেখেন আমার কত লোক দাঁড়িয়ে আছে, আপনি আমাকে মারবেন কি? আপনাকে এখন আমি মারব। তো সেই মুহূর্তে জসিমকে আহমেদ শরীফকে থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর এদিকে দেখা যায় তখন পুলিশের সিগন্যাল আওয়াজ পেয়ে তারা দুই দল পালিয়ে যায়। গল্পে দেখা যায় এখানে গাঙ্গুয়া একদিন জসিমের বিরুদ্ধে কথা বলে, এবং কারণ গাঙ্গুয়ায় তার ভাই থাকে, তার ভাই সেলিম, সে একটা গোপন তথ্য জসিমের দিয়ে দেয় আহমেদ শরীফের কাছে। এই খবরটা আবার জসিম অর্থাৎ ডন জানতে পারে। জানার পর সেলিমকে অথবা গাঙ্গুয়ার ভাইকে জসিম মেরে ফেলে। সেই থেকে গাঙ্গুয়ার মনে ক্ষোভ সৃষ্টি হয় যে
আমি এর বদলা এবং তার প্রতিশোধ নেবই নেব। তো তখন একদিন জসিম বলে, গাঙ্গুয়া, তুমি নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, তুমি নাকি আমার সব গোপন পত্র সব আম্মের শরীফের কাছে পৌঁছে দিতেছ, তোমাকে তো আর বেঁচে রাখা যায় না। তখন গাঙ্গুয়া বলে, বস আমাকে আরেকটা সুযোগ দেন। তখন জসিম তার মুখ থেকে একটা সিগারেট বের করে গাঙ্গুয়ার কপালে এমনভাবে লাগিয়ে দেয় যাতে তার কপালে চিহ্নটা থাকে। এদিকে দেখা যায় জসিম এর একটা বোন থাকে, সোনিয়া, সে বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে এসেছে। জসিম তার বোন সোনিয়াকে খুব প্রচণ্ডভাবে ভালোবাসে এবং অনেক স্নেহ করে। তো জসিম বলে যে তোর আর বিদেশে যাওয়ার দরকার নেই, তোকে এই ঢাকার একটি কলেজেই ভর্তি করব। সেখানে আবার রিয়াজ কলেজে পড়ে। প্রথম যেদিন সোনিয়া কলেজে যায় তখন রিয়াজ তার সাথে একটা দুর্ব্যবহার করে এবং গাড়ি দিয়ে যাচ্ছে, এমন সময় গাড়ির কিছু পানি ছিটকে এসে রিয়াজের শরীরে লাগে। তো রিয়াজকে অপমান করে। এদিকে আমির থাকে, আমির গিয়ে রিয়াজকে মারতে যায়, আমিরকেও রিয়াজ ইচ্ছা মতো মেরে বিদায় করে দেয়। এই খবরটা আমির এসে ডন অর্থাৎ জসিমকে জানায় যে বস, আমার বোন অর্থাৎ আপনার বোন একই কথা, আমি কলেজে গেছিলাম, একটি ছেলে আমাদের খুব অপমান করেছে এবং আপনার বোনকে অপমান করেছে, এখন তার তো একটা উচিত শিক্ষা দিতে হয়। জসিম বলে, কে এই ছেলেকে দেখতে হয়। তখন জসিম সঙ্গে সঙ্গে কলেজে গিয়ে দেখে যে রিয়াজ বসে আছে। তখন রিয়াজকে ইচ্ছারকম মারার পর রিয়াজ বলে, আপনি আমাকে কেন মারতেছেন? আপনার বোনও তো অন্যায় করেছে, কারণ আপনার বোনই তো আমার শরীরে কাদা ছিটিয়ে দিয়েছিল। আপনারা বড় লোক বলে যা খুশি করবেন আর আমরা মাথা পেতে নেব, এটা তো হতেই পারে না। তখন জসিম বলে, আমি ডন, আমার উপরে কেউ কথা বললে তার মুখ আমি সিলি করে দেই, আর না হলে তার কপালে আমি একটা কালো টিপ লাগিয়ে দেই, কিন্তু আমি তোকে লাগাবো না, কারণ তুই অনেক ছোট, আর ছোটদের বিরুদ্ধে আমি কোনো কথা বলি না। তখন গল্পে দেখা যায় যে আহমেদ শরীফ জসিমের বিরুদ্ধে এক এক করে কথা বলতে থাকে। এদিকে সাবানা বড় হয়ে যায়, সে সাংবাদিক হয়ে সে জনগণের সত্যতাই তুলে ধরে। এবং এদিকে যেই সাংবাদিক অফিসে চাকরি করে সাবানা, সেই সাংবাদিক অফিসের নাম হলো সত্যবাদী পত্রিকা। সেখানে সম্পাদক থাকে আজিম সাবানাকে বলে, দেশে যে অনেক কিছু ঘটতেছে তোমার কিছুকে পড়ে না? তখন সাবানা বলে, আমার সবই পড়ে স্যার, কিন্তু আমি কী করব আমি বুঝতে পারতেছি না। তোমাকে এমন কিছু লিখতে হবে যে এই ঢাকার ভিতরে যে দুই শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ ডন আর আহমেদ শরীফ এবং জসিম আছে তাদের বিরুদ্ধে লিখতে হবে। তখন আহমেদ শরীফের বিরুদ্ধে একটা কিছু লেখার পর আহমেদ শরীফ সাবানার অফিসে এসে বলে, এই আপনি আমার বিরুদ্ধে আজে বাজে কথা লিখেছেন কেন? আপনি কি প্রমাণ পেয়েছেন? তখন সাবানা বলে, আমি আপনার বিরুদ্ধে অনেক কিছু জানি যা আপনি জানেন না। আপনি এই শহরের ত্রাস এবং সন্ত্রাসী, আর আপনি সন্ত্রাসী হয়ে যা অন্যায় অত্যাচার করতেছেন এটা ঠিক করতেছেন না, তাই আমি লিখেছি। তখন আহমেদ শরীফ বলে, শোনেন, আপনাকে ভালোই বলছি, আমার বিরুদ্ধে যেগুলি লিখেছেন তার উল্টাটা আপনি লিখবেন, আমার সুনাম লিখবেন, আমার দুর্নাম নয়। আর যদি আপনি আমার আর দুর্নাম লেখেন, আমার বিরুদ্ধে কোনো খারাপ কথা লেখেন, তাহলে আপনার পরিণতি কিন্তু অনেক ভয়ঙ্কর হবে, যা আপনি কল্পনা করতে পারেন নেই। তখন সাবানা বলে, শোনেন, আপনাকে আমি চিনি না, তবে আপনাকে চিনতে আমার বেশি সময় লাগবে না। আপনি যেভাবে কথা বলতেছেন আপনাকে আমি চিনে ফেলব। আমি এই শহরের যত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে লিখব এবং সত্য কথাই লিখব। তখন আহমেদ শরীফ বলে, শোনেন সাংবাদিক, জানেন আমার বিরুদ্ধে যারা কথা লেখে তাদের পরিণাম কি হয়? আপনি তাহলে জানেন না। একজন আমার বিরুদ্ধে লিখেছিল এই সত্যবাদী পত্রিকার সাংবাদিক, তার নাম ছিল আনোয়ার হোসেন, তাকে কিন্তু রাস্তায় পড়ে মরতে হয়েছে এবং শুনছি তাকে আগুনে পড়ে কে জানি মেরে ফেলেছে। তাহলে এমনি শুনেন, আপনিও যদি আমার বিরুদ্ধে এভাবে লেখেন তাহলে আপনিও কিন্তু আগুনে পড়ে মারা যাবেন, অথবা ইজ্জত হারিয়ে অথবা উলঙ্গ হয়েও রাস্তায় পড়ে থাকতে পারেন। কিন্তু আপনি পানো সাপের লেজ দিয়ে কখনোই কান খোঁচাবেন না, তাহলে পানো সাপ কিন্তু বসে থাকবে না। তখন সাবানা বলে,
শোনেন, আপনি পানো সাপ ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তার ওজা, আমি সেই পানো সাপকে কিন্তু বশ করতে পারি। এখন ভালো ভালো এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি এক্ষুনি থানায় ফোন করে আপনাকে ধরিয়ে দেব। তখন আম্মা শরীফ বলে, আমাকে ধরিয়ে দেবেন? আমার হাতের মুঠোয় থানা উঠিয়ার বসে। তখন এখান থেকে শাবানা বস্তিতে চলে যায়, গিয়ে দেখে যে মাহবুব খান বসে আছে তার ছোট ভাই রিয়াজকে নিয়ে। রিয়াজের শরীরে দাগ, রক্তের চিহ্ন। তখন রিয়াজকে বলে শাবানা, কিরে তোর গায়ের শরীরে রক্তের চিহ্ন কেন? তোকে কে মেরেছে? তখন রিয়াজ বলে, এই শহরের ডন, মাফিয়ার ডন, সে আমাকে মেরেছে। তখন শাবানা বলে, ডন মানে অর্থাৎ জসিম, সন্ত্রাসের শীর্ষ সন্ত্রাসীর এই শহরের ডন তোকে মেরেছে? তুই থাক, আমি আসতেছি। তখন সরাসরি শাবানা চলে যায় জসিমের বাড়িতে, গিয়ে বলে, ডন ডন বলে চিৎকার করতে থাকে। তখন জসিম বলে, আস্তে কথা বলেন, আপনার এত বড় স্পর্ধা, আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি ডন ডন বলে চিৎকার করতেছেন? আপনি কি জানেন আমার কত বড় ক্ষমতা? আপনি আমি কি করতে পারি? আপনি এত বড় সাহস আমার নাম নিয়ে চিৎকার করছেন? এমনি দেখা যায় আমির এবং চুন্নু তারা শাবানাকে আটকানোর চেষ্টা করে। শাবানা বলে, যা, তোরা এখান থেকে চলে যা, আমার সামনে থেকে চলে যা। আর যদি তোরা এখানে দাঁড়াবি তাহলে তোদের এক একটারে থাপড়াতে মেরে ফেলবো। জসিম বলে, সাবাস, আপনার তো সাহস আছে বলে। তখন শাবানা বলে, আমার ভাইকে আপনি কেন মেরেছেন? আমার ভাই এমন কি অপরাধ করেছিল যে আপনি আমার ভাইয়ের শরীর থেকে রক্ত জড়িয়েছেন? এত বড় সাহস আপনাকে কি দিয়েছে? তখন জসিম বলে, আমি হলাম ডন, আমার কখনো সাহস কিনতে হয় না। আপনার ভাই আমার বোনের সাথে বেয়াদবি করেছিল এবং আমার লোককে মেরেছিল। তখন শাবানা বলে, আপনার বোনও তো আমার ভাইয়ের সাথে অন্যায় করেছিল, আমি সব শুনেছি। আপনার বোন আমার ভাইয়ের শরীরে কাদা ছিটিয়ে দিয়েছিল গাড়ির চাকার, এটা কি অপরাধ নয়? তখন জসিম বলে, আমি হলাম ডন, আমার বোন এরকম অপরাধ করতেই পারে, তাই বলে আপনি কিন্তু আমার এখানে এসে চিৎকার করতে পারেন না। আমার বিচার আপনি করতে এসেছেন, আমার বিচার করবে কে? এই শহরের যত থানা পুলিশ আছে সব আমার মুঠোয়। তখন শাবানা বলে, আপনিও এই কথা বলেন? আহমেদ শরীফে বলে যে এই শহরের সব থানা পুলিশ আমার হাতে। আপনারা কি দেশটাকে কিনে নিয়েছেন? দেশের আইন শাসনকে কিনে নিয়েছেন? তখন জসিম বলে, আমি তো দেশের আইন না, সমস্ত প্রশাসন আমার হাতে। আপনি সামান্য একটু আপনার বাইকে মেরেছি তাই আপনি ছুটে এসেছেন। আচ্ছা, যদি আপনার বাইকে মেরে ফেলতাম তাহলে কি করতেন? তখন শাবানা বলে, আপনি জানেন না যে আমার কত বড় ক্ষমতা, আমি কিন্তু সাংবাদিক। আপনি যদি আমার বাইকে মেরে ফেলতেন তাহলে আপনাকে আমি 14 শিখের ভিতরে ঢুকাতাম। এবং কিভাবে জানেন? এই কলমের শক্তি দিয়ে। তখন ডন বলে, এই কলমের শক্তি, 5 টাকা দিয়ে একটা কলম কিনা যায়, আপনি কলমের শক্তি বলেন? এই কলমের শক্তি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না মিসেস রত্না। আমি জানি যে আপনি সাংবাদিক, কিন্তু আপনার সাংবাদিক বলে যে আপনি আমার বিরুদ্ধে প্রমাণ ছাড়া যা কিছু লিখবেন তা কিন্তু আপনি পারবেন না, কারণ আপনি আমার ক্ষমতা সম্পন্ন কিন্তু কিছুই জানেন না। জানেন না বলে কিন্তু আপনি এত চিৎকার করতেছেন। আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে এখানেই মেরে ফেলতে পারি সামান্য একটি গুলি দিয়ে, কিন্তু আমি মেয়েদের গায়ে স্পর্শ করি না এবং চাই না যে আমার একটি গুলির আঘাতে আপনি দেহটা মাটিতে পড়ে যাক এবং আমার এই ওয়াল অথবা এই ফুলুরটা নষ্ট হোক, কারণ রক্তের ছিটা তো ওয়ালেও লাগবো, ফুলুরও পড়ব, আমি এটা চাই না। তখন শাবানা অর্থাৎ সাংবাদিক বলে, আপনি আমাকে কিছুই করতে পারবেন না। আমি যে এখানে এসেছি সেটা সম্পাদক সাহেব জানে যে আমি ডনের বাড়িতে যাচ্ছি, কুখ্যাত সন্ত্রাসী, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আপনি যদি আমার ভাইয়ের উপর আর কোনো অত্যাচার করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি এমন কিছু লিখবো যাতে আপনি এই দেশে থাকতে পারবেন না। কারণ আপনি যে সন্ত্রাসী তার কোনো প্রমাণ নাই, আর আপনার প্রমাণ বের করতে আমার সময় লাগবে না। আজ থেকে আপনার পিছনে লাগলাম, আপনার যত কুকীর্তি আছে সেগুলি আমি ফাঁস করে দেব। তখন ডন বলে, আপনি আমার কিছুই করতে পারবেন না, আমি কোনো প্রমাণ রাখি না, আমার কাজে কোনো প্রমাণ থাকে না। যারা আমার প্রমাণ হয়ে দাঁড়ায় তাদেরকে আমি নিজ হাতে মেরে ফেলি। আমি যে বলছি যে নিজ হাতে মেরে ফেলি, এটারও কিন্তু প্রমাণ আপনি দিতে পারবেন না।
কারণ আপনার কাছে এমন কিছু নেই যে আপনি আমার কথাগুলি রেকর্ড করতে নিয়েছেন, আপনি আমার কিছুই করতে পারবেন না। তখন শাবানা বলে, আমি সাংবাদিক, আমার বাপও ছিল সাংবাদিক, আমার বাপ রাস্তায় আগুনে পুড়ে মারা গেছে। তখন ডন বলে, আমি জানি আপনার বাপ আনোয়ার হোসেন সাংবাদিক ছিল, তিনি রাস্তায় আগুনে পুড়ে মারা গেছে, তবে জানেন আপনার বাপকে কে মেরেছে? আমিও জানি না, কিন্তু এটার সত্য প্রকাশ করতে পেরেছেন, আপনি জেনেছেন? তখন শাবানা বলে, আমি এই সাংবাদিকের কলম হাতে নিয়েছি, একদিন না একদিন আমার বাপের হত্যার খুনিকে আমি বের করব। আমার বাপকে যে আগুন লাগিয়েছে তাকেও আগুন লাগিয়ে আমি মারব। আর আপনার মতো দ্বন্দ্বের আমি 14 শিখের ভিতরে ঢুকাবো, এবং আমার এই কলমের কালির লেখা দিয়ে বাংলার জনগণকে জাগিয়ে তুলব যে বাংলাদেশে এমন সন্ত্রাসী এখনও সৃষ্টি হয়েছে, এখনও এমন সন্ত্রাসী আছে, তাদের আপনারা খুঁজে বের করে তাদের অ্যারেস্ট করেন, আর না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস না মুছতে পারলে বাংলাদেশের যুব সমাজ এবং যুবতী মেয়েরা নিরাপদে চলতে পারবেন না। তখন জসিমতা ডন বলে, আপনার গলাটা কিন্তু অনেক উঁচু, কিন্তু তাহলে কি হবে? শোনেন, আমার মতো ডন, আমার মতো সন্ত্রাসী, আমার মতো এই বাংলার ডনকে কেউ থামাতে পারবেন না। আর আপনি যদি আরে একটা কোনো কথা বলেন তাহলে আমি কিন্তু বাধ্য হব আপনার গায়ে হাত তুলতে। তখন শাবানা বলে, আপনার সেই স্পর্ধা নেই। আর আপনাকে যাওয়ার সময় বলে যাচ্ছি, আপনি যদি আমার বাইরের রূপে আর কখনো কোনো নজরে দেখেছেন, তাকাচ্ছেন, তাহলে আপনার বিরুদ্ধেও আমি প্রতিবাদ করতে বাধ্য হবে। সমস্ত সাংবাদিক মিলে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করব, যার ভয়ঙ্কর পরিণতি হবে আপনার ফাঁসি। তো জসিম বলে, আচ্ছা ঠিক আছে, কে কতদূর দেখা যাবে। ঘটনাক্রমে দেখা যায় যে এক পর্যায়ে রিয়াজ এবং সোনিয়া, অর্থাৎ জসিমের বোন এবং শাবানার ভাই রিয়াজ কলেজের ভিতরে তাদের প্রেম ভালোবাসা হয়ে যায়। প্রেম ভালোবাসা হয়ে যাওয়ার পর একদিন আমির দেখে ফেলে যে সোনিয়া এবং রিয়াজ দুজন গান গাচ্ছে এবং তারা জড়াজড়ি করতেছে। তখন সোনিয়াকে দেখে আমির গিয়ে ডনকে বলে, বস, একটা খারাপ সংবাদ আছে, আমি নিজ চোখে দেখেছি আপনার বোন আর ওই যে সাংবাদিকের ভাই দুজনেই বাগানে গান গাচ্ছে এবং জোরাজোরি করতেছে। তখন জসিম আমিরকে একটা থাপ্পড় মারে বলে, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বোনের নামে কথা এমন কথা বলিস, তোকে আজ মেরেই ফেলবো। তখন চুন্নু এসে বলে, বস, আমির ঠিকই বলেছে, আপনি খামাখা মারতেছেন। তখন জসিম গাড়ি নিয়ে সোজা বস্তিতে চলে যায়। বস্তিতে গিয়ে রিয়াজকে মারধর করায়, কিন্তু শাবানা তখন ছিল না। এমন সময় একটা ছোট্ট বাচ্চা এসে বেহালা বাজাচ্ছে। তখন জসিম বলে, এই বাচ্চা, বেহালা বন্ধ কর। তখন সে বেহালাটা হাত থেকে নিয়ে জসিম ভেঙে ফেলে। তখন বাচ্চাটা কাঁদে এবং বস্তিবাসীরা সবাই ধিক্কার দেয়, বলে, আপনার ডন, আপনার তো ডন না, আপনার সন্ত্রাসী। তখন জসিম বলে, এই চুপ, একটা কথা বলবি না। আর এই শোন রিয়াজ, তোকে বলে গেলাম, আমার বোনের পিছে যদি তুই আর লেগেছিস তাহলে তোকে কিন্তু আমি একবারে মেরে ফেলবো। আজ তোকে বাঁচিয়ে গেলাম, কিন্তু তোকে পরবর্তীতে কিন্তু তোকে আমি বাঁচতে দেব না, তোকে আমি মেরে ফেলবো নিজ হাতে। কিন্তু আমি চাই না তোর মতো একটি ছাত্রকে মেরে আমি ছাত্র সমাজের মনে কষ্ট দিতে। আজ যদি তুই ছাত্র না হতি, কোনো যুবক হতি, তাহলে তোকে মেরে ফেলতাম। আমি ছাত্রদের খুব ভালোবাসি, আমার বোনও ছাত্রী, কিন্তু আমি চাই না কোনো ছাত্রকে মারতে। তবে তবে তোকে একটা কথা বলে গেলাম, আমার বোনের দিকে যে তুই নজরে চেয়েছিস সেই নজরটা ফিরিয়ে নিবি, আর না হলে তোকে কিন্তু মেরে ফেলবো। এমন সময় শাবানা এসে দেখে যে আজও ডন মেরে গেছে। তখন শাবানা আবার জসিমের বাড়িতে তার ডনে যায়, যে আপনাকে বলেছিলাম যে আমার বাইকে মারবেন না, কিন্তু আপনার বাইক, আমার বাইকে আপনার আবার মেরে এসেছেন এবং গ্রাম থেকে, কিন্তু আপনি এটা ঠিক করেন নাই। তখন জসিম বলে, শোনেন, আমি বলেছিলাম যে আপনার বাইকে যে আমার বোনের সাথে মেলামেশা না করতে, কিন্তু আপনার ভাই আমার বোনের সাথে মেলামেশা করেছিল, তারা নাকি প্রেম ভালোবাসা করে, দুজনকে ভালোবাসে। তখন শাবানা বলে, যদি আমার ভাই আপনার বোনকে ভালোবেসে থাকে তাহলে আমি আপনাকে কথা দিলাম, আপনি একদিন আমার ভাইয়ের হাতে আপনার বোনকে তুলে দিবেন, এই কথাটা বলে গেলাম, এই কথাটা আমি বলে গেলাম। দেখেন, একদিন না একদিন আপনি নিজে আপনার বোনকে আমার ভাইয়ের হাতে তুলে দিবেন।
তখন ডন বলে, এই দিন কখনই আসবে না, কারণ আমি কখনো একটা বস্তিবাসীর সাথে আমার বোনের বিয়ে তো হতেই পারে না, এবং তার হাতে তুলে দিতে রাজি হবই না, এবং আমি দেবই না। প্রয়োজনে আমার বোনকে আমি মেরে ফেলবো। তখন সোনিয়া বলে, ভাইয়া তুমি এরকম করে বলতে পারো না, আমি রিয়াজকে ভালোবাসি, রিয়াজ আমাকে ভালোবাসে। তখন জসিম গিয়ে একটা থাপ্পড় মারে, তোর এত বড় স্পর্ধা, একটা ফকিন্নির সাংবাদিকের বাইকে তুই ভালোবাসিস, তোর ভালোবাসার হ্যাঁ চাহিদা কত নিচে আমি ভাবতে পারিনি। তখন আমি বলে, এই মহিলাকে বের করে দে। তখন শাবানা বলে, আমি তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, তখন আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসব। এই কথা বলে যাওয়ার সময় বলে, শোনেন, আবার যদি আপনি আমার বাড়িতে আসেন বিয়ের প্রস্তাব নিয়ে, তাহলে আপনাকে আমি সাদা শাড়ি পরিয়ে দেব, যাতে আপনি আর কোনো দিন বিয়ে হতে না পারেন, এবং আপনাকে এমনভাবে সাজিয়ে দেব যা দেখে বাংলার মানুষ আতঙ্কিত হয়ে যাবে, বাংলার মানুষ ভয়ে কাঁপবে, যে ডনের বিরুদ্ধে কথা বলার পরিণাম কী হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, সেটা আপনি ভাবতেও পারেন না। এদিকে শাবানের কথা বলে বস্তিতে চলে যায়। সেখানে গিয়ে বুঝতে পারছে সব খেপে যায় যে আমরা ডনের বিরুদ্ধে কথা বলবো। এদিকে আহমেদ শরীফ একদিন গাঙ্গুয়াকে বলে, শোন, তোর বাইকে তো ডন মেরে ফেলেছে না, তুই কি বদলা চাস না, তুই প্রতিশোধ চাস না, তুই কি চাস না যে আমি ডন হই? আমি যদি ডন হই, তুই হবি আমার বাম হাত, আর বাম হাত হয়ে তুই আমার পিছে পিছে থাকবি, কোটি কোটি টাকা কামাবি, একমাত্র তুইই পারবি একমাত্র আমি ডনকে মারার জন্য। তুই যদি ইচ্ছা করিস আমি ডনকে মারতে পারবো যে কোনো মুহূর্তে, আর তুই যদি ইচ্ছা না করিস তাহলে আমি ডনকে মারতে পারবো না। তুই ব্যবস্থা কর ডনকে কীভাবে মারা যায়। তখন গাঙ্গুয়া বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন যে আমি ডনকে মারার জন্য যদি সাহায্য করি, তাহলে আপনার ডান হাত করে দিবেন। শুধু ডান হাত না, আমি হব ডন, আর তুই হবি ডনের সহকারী। তুই আমার সাথে হাত মিলা। তুই কত টাকা লাগে? 10 লক্ষ টাকা তোকে দিলাম অ্যাডভান্স, বাকি আরও 50 লক্ষ টাকা তোকে আমি দেব। তুই আমার সাথে হাত মিলাই কাজ কর। আমি চাই ডনের পরাজয়, আমি চাই ডনের যে সিংহাসন ডন বসে সেই সিংহাসনে আমি বসবো, কারণ ডনের যে একটা সিংহাসন আছে সেটাতে আমার বসার খুব ইচ্ছা। আমি চাই এই সহজে ত্রাস রাজত্ব কায়েম করতে, কারণ এটাই হলো আমার একমাত্র উদ্দেশ্য। ডন কী চায় সেটা আমি জানি না। তখন গাঙ্গুয়া বলে, বস, ডন কিন্তু অনেক শক্তিশালী, তার কিন্তু অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, কিন্তু এই ডনকে যে আপনি যখন খুশি তা মারবেন তা কিন্তু পারবেন না, কিন্তু আমার সাথে আপনি যোগাযোগ রাখবেন, কিভাবে তাকে মারা যায়, কিভাবে কখন মারা যাবে, সেই ব্যবস্থা আমাকেই করতে হবে, আপনাকে করে দিতে হবে, আর না হলে কিন্তু আপনি ডনকে মারতে পারবেন না। তখন আহমেদ শরীফ বলে, ডনকে কিভাবে মারা যায় সেই ব্যবস্থা কর গাঙ্গুয়া, আমার কিন্তু ডন হতে হবে, এই শহরের ডন, আমি ডন হতে চাই। যত টাকা লাগে, যত লোক লাগে সব আমি দেব, কিন্তু ডনকে আমার মারতেই হবে। ডন আমার অনেক ক্ষতি করেছে, কোটি কোটি টাকা ডন আমার কেড়ে নিয়েছে। ডন আমাকে থাপ্পড় মেরেছে, এই গালে একটা থাপ্পড় মেরেছে, আবার বলেছে এই গালও নাকি একটা থাপ্পড় মারবে, কিন্তু এর বদলা আমি নেব। ডন, তুই বাঁচতে পারবি না, তোকে আমি মেরে ফেলবো। তখন একদিন ঘটনাক্রমে দেখা যায় ডনের অর্থাৎ জসিমের এক সহকারীকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন জসিম থানায় গিয়ে বলে, কে আমার লোককে ধরে এনেছে? তখন পুলিশ ইন্সপেক্টর বলে, আমি ধরে এনেছি। তোর এত বড় সাহস, তুই আমার লোককে ধরে এনেছিস? তখন পুলিশ বলে, স্যার, আমি বুঝতে পারিনি যে আপনার লোক, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কয়, না, তোকে ছাড়লে চলবে না, তোকে ছাড়লে চলবে না, তুই আজ থেকে আমার হয়ে কাজ করবি, আর যদি তুই আমার বিরুদ্ধে কোনো কথা বলিস তাহলে তোকে কিন্তু আমি পাগলা কুকুরের মতো গুলি করে ফেলবো, আর তুই কিন্তু বাঁচতে পারবি না। কয়, বস, আপনি কোনো চিন্তা করেন না। কয়, শোন, আহমেদ শরীফ কিন্তু এই এলাকার একটা ত্রাস, সন্ত্রাসী, কালোবাজারি, চাঁদাবাজকারী, তার সাথে কিন্তু তুই কাজ করতে পারবি না, তুই আমার হয়ে কাজ করবি, তোকে কোটি কোটি টাকা দেবো আমি, যা দিয়ে তুই বাড়ি গাড়ি দিয়ে চলতে পারবি, তুই আমার হয়ে কাজ করবি। আজকের পর থেকে আমার কোনো লোককে তুই অ্যারেস্ট করতে পারবি না,
তারা যতই অন্যায় অপরাধ করুক না কেন, কিন্তু তুই আমার হয়ে কাজ করবি, আমার হয়ে যদি কাজ না করবি তাহলে তোকে কিন্তু রাস্তায় মরে পড়ে থাকতে হবে। তখন বলে, বস আপনি কোনো চিন্তা করেন না, আজকের পরের থেকে আপনার কোনো লোককে আমি থানায় আনবো না, প্রয়োজনে আমি নিজে গুলি বিদ্ধ হয়ে আপনার লোককে ছেড়ে দেবো। সাবাস। কই দেখছো যে এই পুতুলটার একটা গার মুটকে দিলে কি হবে? কয় এই পুতুলটা আর বাঁচবে না। কয় এখন বাঁচতেছে না, কয় এমন কিন্তু তোর বাজনাটা আমি শেষ করে দেব। তখন এ বলে জসিম সেখান থেকে তার সহকারীকে ছেড়ে নিয়ে যায়। আমের শরীফ এই খবরটা শুনতে পায়। তা আমের শরীফ ফোনে বলে, কি ইন্সপেক্টর, তুমি কেন ডনের লোককে ছেড়ে দিলে? দেখেন বস, আপনারা দুজনেই শহরে ত্রাস করেন, রংবাজি করেন, মাস্তানি করেন, কিন্তু এখানে আমাদের কোনো ফয়দা নেই। আপনারা দুই দলে মিলেই হাঙ্গামা করেন, দাঙ্গা ফ্যাসাদ করেন, কিন্তু আপনারা দুজনেই আবার দেখা যায় একই টেবিলে বসে খাবার খান, একই হোটেলে যান, একই অনুষ্ঠানে যান, কিন্তু এখানে আমরা থাকি বিপদে। আপনার লোককে দলে আপনি সারিয়ে নিয়ে যান, আবার অন্য লোককে দলে সারিয়ে নিয়ে যান। তা আপনারা যদি এভাবে করতে থাকেন তাহলে তো দেশ আর দেশ থাকবে না। আপনারা কী চান? আপনারা চান যে দেশের ভিতরে হাঙ্গামা সবসময় লেগে থাকুক? তখন আমের সাহেব বলে, শোনো অফিসার, তুমি ডনের যত লোককে আছে তুমি ধরে থানায় বন্দি করে রাখবে। কত টাকা চাও বলো? তখন অফিসার বলে, আমি এটা পারবো না। পারবে না? তাহলে তোমাকে আমিও শেষ করে দেব। তখন এই খবরটা আবার ইন্সপেক্টর ডনকে ফোন করে বলে, অর্থাৎ জসিমকে বলে, বস আমের শরীফ বলতেছে যে আপনার লোককে সবাইকে অ্যারেস্ট করতে বিলা, আর যদি অ্যারেস্ট না করে তাহলে আমাকে মেরে ফেলবে। তখন জসিম আমের শরীফকে ফোন করে বলে, এই সন্ত্রাসী আমের শরীফ, তুই আমার লোককে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে চাস না? আরে শোন, তুই তো হিজড়া, তোর সাহস নাই, তুই পারলে আমার লোককে মেরে ফেল, তুই পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে চাস কি লেগা? তোকে আমি আরেকদিন এমন বাটাম দেব না যে বাটামের কারণে তুই বসা থেকে উঠতে পারবি না। আর তুই তোর ধন সম্পদ যা আছে আমি সব আমার নামে লিখে নেব। তুই দেখিস নাই তোর তিনটে ফ্যাক্টরিকে আমি দখল করে নিয়েছি, এবং তোর কালোবাজারে যে তিনটে আস্তান আছে সেটাও কেড়ে নিয়েছি। আবারও তুই চাস আমি তোর কিছু ক্ষতি না করতে? বালয় বালায় তুই তোর রাস্তায় চল, আর যদি আমার রাস্তায় কোনো বাধা হয়ে দাঁড়াস তাহলে তোর পরিণতি কী হবে তুই নিজেও ভাবতে পারিস না। তোর আমের শরীফ বলে, তোকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তোকে আমি 72 ঘন্টার ভিতরে তোকে আমি মেরে ফেলবো। তখন জসিম বলে, আমি তোর চ্যালেঞ্জ এক্সপেক্ট করলাম, তোকে আমি 72 ঘন্টার ভিতরে তোর যত আস্তানা আছে, যত অবৈধ মালামালের কারখানা আছে, ওষুধের ফ্যাক্টরি, দুধের ফ্যাক্টরি, ঠিক আছে, এবং কি অবৈধ অস্ত্রের ফ্যাক্টরি সব দখল করব। আর যদি দখল করতে না পারি তাহলে আমার নাম ডন না। তখন আমের শরীফ বলে, তুই আমার কিছুই করতে পারবি না ডন, কিছুই করতে পারবি না ডন, আমি এমন ব্যবস্থা করব তুই তখন নিজের জান নিয়ে ফিরে যেতে পারবি না। তখন আমের শরীফ বলে, আচ্ছা ঠিক আছে, আমরা ঝগড়া বিবাদ করে লাভ নেই, আমরা দুজনে বসতে চাই, একটা সীমানা নির্ধারণ নিতে চাই যে আপনি এক স্থান নেবেন আর আমি এক স্থান থেকে কাজকর্ম করব, যাতে আমরা দুজনে বাধা হয়ে দাঁড়াবো না। আর জসিম বলে, আমি তোমার সাথে বসতে পারি, একটা শর্ত আছে, তুমি আমাকে বৎসতা স্বীকার করতে হবে, আমাকে ডন স্বীকার করতে হবে। যদি তুমি আমাকে ডন স্বীকার করো তাহলে তোমার সাথে আমি বসবো, আর যদি তুমি আমাকে ডন স্বীকার না করো তাহলে আমি বসবো না। তখন আমির সাহেব বলে, ঠিক আছে, আমি তোমাকে ডন স্বীকার করব, ডন স্বীকার করে তোমার সাথে একটা আপোষ করব, এবং আপোষনামা হবে লিখিত। এই আপোষনামার ভিতরে যা লেখা থাকবে সেই মতোই আমরা কাজ করব। তখন জসিম বলে, আপোষনামায় কী থাকবে? কয়, আমরা দুজনে একটা চুক্তিবদ্ধ করব যে আমাদের কাজে আমরা দুই দলের কোনো লোকে বাধা দেব না, এবং আমাদের কাজ দুইটা এরিয়ার মধ্যে ভাগ করা হবে। তখন জসিম বলে, হ্যাঁ ভাগ করা হবে, কিন্তু তোমার এরিয়া থেকে 50% কমিশন আমাকে দিতে হবে। আমের শরীফ বলে, ঠিক আছে, তাও দিলাম,
তখন জসিম বলে ঠিক আছে, আমি রাজি আছি। তো এদিকে আহমেদ শরীফ গাঙ্গুয়াকে বলে, দেখ, এই একটা সুযোগ আমি পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। কারণ এই সুযোগ যদি আমি হাতছাড়া করি তাহলে আমি এটা ভুল করব, কারণ এমন সুযোগ আর পাওয়া যাবে না। আমি ডনকে এমন জায়গায় তাকে ডেকে আনবো যেই জায়গা থেকে সে ফিরে যেতে পারবে না। তখন গাঙ্গুয়া বলে, কোথায়? কয় নদীর ধারে। কারণ সেই নদীর ধারে নিয়ে আসবো, সেখান থেকে গুলি করলে যাতে সে আর রাস্তা খুঁজে না পায় বের হনের। এমনভাবে তোরা নদী থেকে দৌড়ে চতুর্দিকে তোরা তোর বাহিনী নিয়ে প্রস্তুত থাকবি, যাতে ডন সেখান থেকে ফিরে যেতে না পারে। তখন গাঙ্গুয়া বলে, ঠিক আছে, আমি রাজি। তবে আপনি কিন্তু বলেছিলেন যে আপনি ডন হলে আপনি আমার পার্টনারশিপ করে নেবেন এবং আপনার সহকারী করে নেবেন। তখন আহমেদ শরীফ বলে, আমি তাই বলেছিলাম, এখনও বলতেছি, কিন্তু কোনো চক্রান্ত যদি তুই আমার বিরুদ্ধে করেছিস তাহলে কিন্তু তোকে আমি ছাড়ব না। তখন জসিম কেউ আমির এবং চুন্নু বলে, বস, আহমেদ শরীফ সব কিছু স্বীকার করে নিল, সব বৎসতা স্বীকার করে নিল, এবং সে যে সব কিছু স্বীকার করলো এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। আমার মনে হয় এখানে কোনো চক্রান্ত আছে। জসিম বলে, চক্রান্ত যতই থাকুক না কেন আমাকে কিছুই করতে পারবো না। তখন চুন্নু বলে, বস, আমার মনে হয় যে গাঙ্গুয়া আহমেদ শরীফের সাথে মিশে কোনো একটা চক্রান্ত করতেছে। আমার মনটা এরকমই টানতেছে। গাঙ্গুয়াকে কিন্তু বিশ্বাস করা যায় না, কারণ গাঙ্গুয়ার কিছু কথা আমি শুনেছিলাম। সে একদিন বলেছিল যে আমার বাইকে ডন মেরেছে, এর বদলা আমি নেব। আমার মনে হয় গাঙ্গুয়া এরকম কেন চালতেছে। আপনাকে সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। যে কোনো সময় কিন্তু আপনাকে আহমেদ শরীফ অথবা গাঙ্গুয়া মিলে কিন্তু আপনাকে একটা ফাঁদে ফেলতে পারে। তখন ডন বলে, আমি এটা স্বীকার করি যে গাঙ্গুয়ার বাইকে আমি মেরে ফেলেছি, কিন্তু গাঙ্গুয়া যে এত বড় বেইমানি আমার সাথে করবে সেটা আমি বিশ্বাস করি না। তখন আমির বলে, বস, ক্ষমতা, টাকার লোভ যদি আহমেদ শরীফ দেখিয়ে থাকে তাহলে এরকম করাটা গাঙ্গুয়ার পক্ষে কোনো অসম্ভব হবে বলে আমি মনে করি না। তখন জসিম বলে, তোরা গাঙ্গুয়ার প্রতি নজর রাখ, যদি এরকম কোনো আভাস পাস তাহলে আমি আহমেদ শরীফের সাথে বসবো না। তখন আমির একদিন গাঙ্গুয়াকে বলে, আচ্ছা ভাইজান, আপনার ভাইকে তো ডন ভাই মেরে ফেলেছে, আপনার কোনো ক্ষোভ নাই? তো গাঙ্গুয়া বলে, না, আমার ভাই অন্যায় করেছে, আমার ভাই বসের সাথে বেমানি করেছে, তাকে মেরে ফেলেছে, এখানে তো আমার কোনো রাগ অভিমান থাকার কথা না, কারণ এই ব্যবসায় এই লাইনে বেইমানি যে করবে তার মৃত্যুদণ্ড হবে, এইটাই সত্য। কিন্তু আমার বসের প্রতি কোনো রাগ নাই। তবে বসের প্রতি একটাই রাগ আমার, যে আমার বাইকে না মেরে ফেলে যদি একটা শাস্তি কঠোর দিত তাহলে এটা আমি মেনে নিতাম, কিন্তু আমার বাইকে তো একবারে সরাসরি আমার সামনেই গুলি করে মেরে ফেলেছে। এটা কষ্ট লাগে অনেক সময়, কিন্তু বসের প্রতি রাগ নেই, কারণ বস আমাকে খুব ভালোবাসে। তো এই কথাটা শোনার পর গাঙ্গুয়ার মুখে আমির গিয়ে জসিম অর্থাৎ ডনকে বলে যে আমি একদিন গাঙ্গুয়াকে একটা যাচাই করেছিলাম যে গাঙ্গুয়া কি বলতে চায়। তো গাঙ্গুয়ার মুখে শোনার পরে ভাবলাম যে না, আপনার প্রতি গাঙ্গুয়ার কোনো রাগ নেই। তখন ডন বলে, আমিও তাই মনে করি, যদি এর ভিতরে আমার প্রতি রাগ থাকতো তাহলে তার ভিতরে একটা ক্ষোভ দেখতাম, কিন্তু সেরকম ক্ষোভ তো দেখি না। এমন সময় গাঙ্গুয়া এসে বলে, বস, আপনাকে সাবধান থাকতে হবে, আহমেদ শরীফ লোকেরা আপনাকে মেরে ফেলার জন্য কিন্তু বড় একটা জাল তৈরি করছে, আমি গোপন সূত্রে জানতে পেরেছি। আপনি কিন্তু আহমেদ শরীফ যে আপনার সাথে সমঝোতা করতে বলেছিল, আপনার সাথে মিট করবে অথবা আপনার সাথে একটা ভাগাভাগি সিদ্ধান্ত নিয়েছে, সেটা আপনার সাথে বসবে, এটা আপনি যাবেন না, কারণ আপনাকে মেরে ফেলার সেখানে চক্রান্ত করা হয়েছে, আর আপনি যদি যান তাহলে ভুল করবেন। তখন জসিম বলে, তোরা আছিস না, তোরা থাকতে আমাকে কে মারবে? তখন গাঙ্গুয়া বলে, আমার জীবন দিয়ে হলে আপনাকে বাঁচাবো, কিন্তু আমি চাই না আপনি সেখানে বসেন, আমি চাই না আহমেদ শরীফের সাথে আপনি একটা মিট করেন, কারণ আহমেদ শরীফ অনেক চতুর। এদিকে গল্পে দেখা যায় আহমেদ শরীফ যে শাবানা বা আনোয়ার হোসেনকে মেরেছে সেই খবরটা
শাবানা জানতে পারে। জানার পর তখন আমের শরীফের বাসায় শাবানা যায়। শাবানা গিয়ে বলে, আপনি যে আমার বিরুদ্ধে অনেক কথা বলতেছেন এবং আমাকে নাকি মেরে ফেলবেন, আমি যদি আপনার বিরুদ্ধে কথা না বলি, আপনি কেন বলতেছেন? তখন আমের শরীফ বলে, শোন, তুই আমার বিরুদ্ধে আবার লেখালেখি শুরু করেছিস। তখন শাবানা বলে, আমি অবশ্যই লিখব, কারণ শুনেছি আপনি নাকি আমার বাপকে মেরেছেন। তখন আমের শরীফ বলে, শুনেছিস? তাহলে আমি তোর বাপকে মেরেছি? আমি সত্যিই আমি তোর বাপকে আগুনে পুড়ে মেরেছি, আর আমি আজ তোকেও মারব। তখন শাবানা বলে, শোন, তুই আমাকে কখনো মারতে পারবি না, কারণ আমি যে এখানে এসেছি, আমি পুলিশ কমিশনার থেকে ধরে সাংবাদিক সবাইকে বলে এসেছি যে আমি আমের শরীফের আস্তানা যাচ্ছি আধা ঘন্টার জন্য। যদি আধা ঘন্টার ভিতরে যদি আমি ফেরত না আসি, তাহলে আপনারা সবাই ধর্মঘট করবেন এবং আমের শরীফের বিরুদ্ধে সব তথ্য পত্রিকায় লিখবেন, যাতে আমার বিচার আপনারা করতে পারেন। তখন আমের শরীফ বলে, এই আচ্ছা, তোকে যদি আমি এখন মেরে ফেলি, তাহলে আমার বিচারটা করবো কে রে? তখন শাবানা বলে, এ বাংলার জনগণ করবে, বাংলার সাংবাদিকরা করবে, বাংলার পুলিশ প্রশাসন করবে। কিন্তু আমি এখানে এসেছি জানেন কেন? শুধু সত্য জানতে যে আপনি আমার বাপকে মেরেছেন কিনা। তখন আমের শরীফ বলে, আমি তোর বাপকে মেরেছি। সত্যবাদী পত্রিকার সাংবাদিক ছিল আনোয়ার হোসেন, তাকে বলেছিলাম যে আপনি আমার বিরুদ্ধে কোনো কিছু লেখেন না, কোনো খারাপ কিছু মন্তব্য করেন না, লাগে প্রয়োজনে আপনি আমার কাছে 20 লক্ষ টাকা নেন, বাড়ি গাড়ি করেন, ধানমন্ডি বাড়ি করেন, উত্তরা বাড়ি করেন এবং দামি গাড়ি দিয়ে চড়েন, আপনি আমার সুনাম লেখেন। কিন্তু না, আমি যে অপকর্ম করি সেগুলি উনি লেখার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনি একটা ফাইল তৈরি করেছিল আমার বিরুদ্ধে লিখবে। কিন্তু আমি তাকে বলেছিলাম যে আপনি আমার বিরুদ্ধে লেখেন না, কিন্তু তারপরেও লেখছে। আমি তাকে আগুনে এমনভাবে পুড়িয়েছি, একেবারে ছাই হয়ে গেছে তার সব কাগজের লেখা, কলমের লেখা, এবং ছাই হয়ে গেছে তার সাংবাদিকতা, এবং রাস্তায় পড়ে মরেছে। থাকতে পারলো না উঁচু দালানে, থাকতে পারলো না এবং বড় দালানে, এবং চড়তে পারলো না বড় গাড়িতে, এবং চড়েছে কোথায়? আগুনে পড়ে ছাই হয়ে গেছে। আপনাকে আমি ছাই করে দেব, আপনার বাপের মতো আমি মারব, রাস্তায় আগুনে পুড়ে মারব। তখন শাবানা বলে, তুই আমার কিছুই করতে পারবি না। আরে তুই তো একটা কাপুরুষ, তুই তো একটা হিজড়া, আর যদি হিজড়া না হইতি তাহলে একটা সাংবাদিকরে কেউ মারে না। তুই আমার কিছুই করতে পারবি না, তোর আমি মুখোশ খুলে দেব, বাংলার জনগণের কাছে তোর মুখোশ খুলে দেব, তোকে আমি লংটা করে ছাড়ব, তোর পরনে কোনো কাপড় থাকবে না, তোর পরনে কোনো কাপড় থাকবে না, তোর বিরুদ্ধে এমন লেখা আমি লিখব, বাংলার জনগণ তোকে জুতা দিয়ে পিটাবে, বাংলার জনগণ তোকে ঝাড়ু দিয়ে মারবে, বাংলার জনগণ তোকে বটি দিয়ে মারতে আসবে, বাংলার জনগণ তোকে ঢেঁড়স যেভাবে কাটে না, ওই ঢেঁড়সের মতো টুকরো 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 করে কাটবো, তোকে এমন শাস্তি দেব। তুই সাংবাদিকের বিরুদ্ধে নিয়ে নানান কথা বলিস, তোকে আমি ছাড়বো না। তখন এমন সময় দুইজন দাঁড়ায় শাবানাকে মেরে ফেলার জন্য। তখন শাবানা দুজনকে থাপ্পড় মেরে রুমাল দিয়ে মুছে বলে, এই তোরা আমার কিছুই করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। তখন শাবানা এখান থেকে বেরিয়ে আসার পর একদিন দেখা যায় ঘটনাক্রমে যে জসিম এবং আহমেদ শরীফ তারা ফোনে আবার কথা বলে। তখন জসিম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে বসবো। আহমেদ শরীফ বলে, ঠিক আছে, কোথায়? উত্তরার এক লিভার সাইটে আছে, সেখানে আমরা বসবো। তখন জসিম বলে, ঠিক আছে, বসবো। তখন তারা দুজন গিয়ে বসে। সেখানে বসার পর চতুর্দিকে আহমেদ শরীফের লোকেরা
পিস্তল ঠেকিয়ে রাখে, কি কেউ নদীতে শুয়ে থাকে, কেউ চতুর্দিকে গেরোজে রাখে। জসিমও তার দলবল নিয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে ওই যে গাঙ্গুয়া, তখন এখানে কথাবার্তা চলতেছে। জসিম বলতেছে, ঠিক আছে, তুমি যদি আমাকে ডন বলে স্বীকার করো তাহলে তোমার আমি সব সত্যতা এবং তোমার সব শর্ত মেনে নেব আমি, এবং তোমার 50% যে জায়গা তুমি চাও তোমার সেই জায়গায় তুমি কাজ করবে। আর তুমি যদি আমাকে ডন বলে স্বীকার না করো তাহলে তোমার আমি কোনো কথা মানব না, এবং আমি আমার মতন কাজ করব, তোমার প্রতিটা কাজে বাধা দেবো, এবং তোমার মেল ফ্যাক্টরি এবং তোমার অবৈধ যে কারখানাগুলি আছে সব আমি আমার মুঠোয় নিয়ে নেব। তোমাকে আমি রাস্তার ফকির করে ছেড়ে দেবো, তোমার রাস্তায় গিয়ে ভিক্ষে করবে, মাগো একটা টাকা দাও, বাবাকে একটা টাকা দাও, এভাবে তুমি ভিক্ষে করবে। আমি কী করবো? হাসবো তোমার ভিক্ষা দেখে। এক পর্যায়ে দেখা যাবো তোমার ওই ভিক্ষার থালার ভিতরে আমি 2-1 টাকা দেবো, সেই 2-1 টাকা দিয়ে সিগারেট খেতেও পারবে না, খাবার খেতে পারবে না, না খেয়ে তখন শুটকি মাছের মতন শুকিয়ে শুকিয়ে মরবে। তখন আম্মা শরীফ বলে, শোনেন, আপনি তো ডন, আমার খুব ইচ্ছা ডনের আসনে বসা, কিন্তু বসতে পারি না আপনার জন্য, কারণ আপনি আমার ডন হওয়ার স্বাদের ইচ্ছাটা পূরণ করতে দেন না। আপনার জন্য পারি না আমি ডনের চেয়ারে বসতে। আমার বহুদিনের স্বপ্ন ডনের চেয়ারে বসে আমি সবাইকে আদেশ করব, ওই এইটা কর, ওইটা কর, আর চাঁদা নিয়ে আয়, মাল এদিক থেকে আন, হিরোইন আন, গাঁজা আন, ফেন্সিডিল আন, সব আন, অস্ত্র আন, এনে কোটি কোটি টাকা আমাকে আয় কর। আমি বাংলার ডন হয়ে বাংলার রাজত্ব করব, বাংলার সন্ত্রাসের কায়েম করব, বাংলার যুব সমাজকে ধ্বংস করব। কিন্তু আমি বসতে পারি না ডনের চেয়ারে। যদি একবার বসতে পারতাম, আমার খুব ইচ্ছা। তখন জসিম বলে, সেই ডনের চেয়ারে বসার মতো যোগ্যতা তোমার হয়নি শরীফ, কারণ হয়নি এখনো, কারণ সেই যোগ্যতা তোমার এখনো হয়নি। এই যে দেখছো না আংটিটা, এটা ডনের আংটি, এই আংটিটা পেতে হতে আমার অনেক সময় লেগেছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেক মানুষকে হত্যা করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে। আর তুমি 2 দিন ধরে এই জগতে এসে তুমি এখনই ডন হতে চাও? পারবে না ডন হতে। আমি যতদিন বেঁচে আছি তুমি পারবে না ডন হতে। তখন আমির শরীফ বলে, আজকের পরে তো তুমি বেঁচে থাকবে না, কারণ তোমার আজকে শেষ দিন। তুমি জানো তোমার এখানে কেন এসেছি? তোমার বিরুদ্ধে কত চাল চলেছি ডন, চতুর্দিকে কিন্তু আমার লোক, তোমার কোনো লোক আছে? তখন জসিম বলে, এই ডনকে মারার মতন এমন ব্যক্তি এখনো হয়নি শরীফ। তুমি যে শরীফ, আম্মের শরীফ, তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি উপরের দিকে তাকিয়ে দেখো, নিচে তাকিয়ে দেখো, আমার চতুর্দিকে লোক। তখন আম্মের শরীফ বলে, না 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 না, এগুলি সব আমার লোক। তোমার সব লোককে আমি টাকা দিয়ে কিনেছি। যেখানে 10 লাখ লাগবে সেখানে আমি 1 কোটি দিয়েছি, যেখানে 1 কোটি লাগবে তাকে 2 কোটি দিয়েছি। এই যে তোমার গাঙ্গুয়া আছে না, গাঙ্গুয়া, এই গাঙ্গুয়াকে আমি আমার পার্টনারশিপ করে নিয়েছি, সেও আমার কথা বলবে। তখন ডনলতা জসিম বলে, তোরা আমার সাথে সবাই বেমেনি করেছিস না? তখন আমির, গাঙ্গুয়া, চুন্নু, ফকিরা, আওলাদ সবাই বলে, ডন, আপনি আমাদের অনেক ঠকিয়েছেন, কোটি কোটি টাকা আপনি আয় করেছেন, কিন্তু বিনিময়ে আমাদের সামান্য কিছু টাকা দিয়েছেন। তখন ডন বলে, শোন, আমি সন্ত্রাসী করেছি, রাহাজানি করেছি, আম্মের শরীফের সব মাল লুট করে নিয়েছি, আমি তো নিজে খাইনি, আমি গরিব মিসকিনকে দান করেছি, গরিবদের হাতে তুলে দিয়েছি। আমি তো আমার জন্য আমি রাজত্বকে আমি করি নাই সন্ত্রাসের, আমি সন্ত্রাসের মাল লুট করে নিয়ে আমি থানায় ফোন দিয়ে জমা দিয়েছি এবং গরিব মানুষকে দান করেছি। তখন গাঙ্গুয়া বলে, আপনাকে আর দান করতে হবে না। এমন সময় গুলি করে জসিমকে, গুলি খেয়ে জসিম নদীতে পড়ে যায়, আর আমির শরীফ হয়ে যায় ডন। আমির শরীফ ডন হয়ে এসে
ডনের সিংহাসনে বসার পরে কয়, আজ থেকে আমি ডন, আজ থেকে আমার কথা চলবে, আমার রাজত্ব কায়েম হবে, আমি সন্ত্রাসের রাজত্ব কায়েম করব, যুব সমাজকে ধ্বংস করে দেব, অস্ত্র বিদেশ থেকে আসবে, সেই অস্ত্র দিয়ে যুব সমাজ হাতে তুলে দেব, দেশকে আমি ধ্বংস করে দেব, ফেন্সিডিল আসবে, হিরোইন আসবে, গাঁজা আসবে, ওপেন খাবে, সবাই খাবে, আমি টাকার পাহাড় করব, আর টাকার পাহাড় দিয়ে তোদেরকে মালামাল করে দেব। জসিম নেই, ডন নেই, এখন আমি ডন। তবে এদিকে গল্পে দেখা যায় যে জসিমকে বস্তির এক লোক পেয়ে দেখা যায় এক নদীর ধারে পড়ে আছে। নদীর ধারে যখন পড়ে আছে, এদিকে আবার গল্পে দেখা যায় যে জসিমের সাথে রাগ করে তার ছোটো বোন সোনিয়ায় বস্তিতে চলে যায় রিয়াজের কাছে, সাবানের কাছে গিয়ে বলে, আপা আমি আমার ভাইয়ের সাথে রাগারাগি করে জিদ করে এখানে এসে পড়েছি, আপনি আমাকে আশ্রয় দেন, আমি আমার ভাইয়ের কাছে যাব না, কারণ আমার ভাই হলো সন্ত্রাসী, আমার ভাই একজন ডন, আমার ভাই একজন কিলার, আমার ভাই অবৈধ কাজ করে, তাই আমার ভাইকে আমি ত্যাগ করে চলে এসেছি, আপনি আমারকে আশ্রয় দেন, আপনার পায়ের নিচে আমার ঠাই দেন। তো সোনিয়া যখন চলে যায় তখন সাবানা তাকে ফিরিয়ে দেয় না। সেই মুহূর্তে একজন গিয়ে বলে, আপামনি, যে ডন ছিল না, যে আপনি বাইকে মেরেছে, সেই ডন নদীতে পড়ে আছে। তখন সবাই বস্তির বাসীরা গিয়ে জসিমকে সেখান থেকে তুলে এনে তার বাড়িতে আশ্রয় দিয়ে তাকে চিকিৎসা করে এবং গুলি বের করার পর সুস্থ হয়। সুস্থ হওয়ার পর জসিম বের হওয়ার পর তখন জসিম চলে যেতে চায়। তখন জসিম বলে, আচ্ছা আপনারা আমার জন্য অনেক করেছেন, আমি তো আপনাদের তো অনেক কষ্ট দিয়েছি, আপনাদের অনেক মেরেছি, আমি আপনাদের বস্তু জ্বালিয়ে দিতে চেয়েছিলাম, তখন আপনারা আমাকে কেন বেঁচেছিলেন? তখন সাবানা বলে, শোনেন, আমরা গরিব হলেও আমরা মানুষের মন বুঝি, আপনি বিপদে পড়েছিলেন তাই আপনাকে আমরা বাঁচিয়েছি, আমাদের কর্তব্য করেছি। তখন ওই যে ছোট্ট ছেলেটা বেহালা যে বাজাছিল, সেই বেহালাটা তো জসিম ভেঙে ফেলেছিল। ওই ছোট্ট ছেলেটা সাবানাকে বলে, আপা আমাকে কোলে নিন। কোলে নেওয়ার পর জসিমের কাছে যাওয়ার পর জসিমকে ওই ছোটো ছেলেটিকে একটা থাপ্পড় মারে। তখন বস্তিবাসীরা বলে, দেখছেন আপনাকে কতটুকু ঘৃণা করে, এই ছোট শিশুটা আপনাকে ঘৃণা করে, আপনি বুঝেন আপনি কত খারাপ কাজ করতেন। তখন জসিম ওই বেহালাটা নিয়ে বাজানোর পর এই ছোট শিশুটা হাসতে থাকে। তখন বসে সবাই হাসে। তখন জসিম বলে, আমি বুঝতে পারছিলাম আমি খারাপ ছিলাম, জঘন্য ছিলাম, আমি ডন ছিলাম, আপনারা কেউ আমাকে পছন্দ করতেন না এবং ভালোবাসতেন না, কিন্তু আজ বুঝতে পারলাম যে আপনারা মানুষ, আমরা যে সন্ত্রাসী করি, আমরা যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করি, আমাদের ভয় পায়, কিন্তু আমরা আসলে মানুষ না, আমাদের মানুষ বলে কেউ গণ্য করে না। আমি বুঝতে পারলাম যে শিক্ষা আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদের উপর অন্যায় অত্যাচার করেছিলাম, তারপরও আপনারা আমাকে বাঁচিয়েছেন, আমার জীবন রক্ষা করেছেন। আজ থেকে আমি কথা দিলাম, এমন সময় আজান হচ্ছে, আজ থেকে আমি কথা দিলাম যে আমি আর ডন থাকবো না, আমি আজ থেকে আপনাদের একজন হয়ে যাব। তখন সবাই বলে, আজ থেকে আপনি আমাদের হয়ে যান, আপনার সম্মান পাবে। এমন সময় আম্মের সেবার লোকেরা আসে সাবানাকে তুলে নেওয়ার জন্য, অর্থাৎ সাংবাদিককে তুলে নেওয়ার জন্য। জসিম গিয়ে দাঁড়ায়, গাঙ্গুয়া তার আগুনের যে আগুন একটা ধরিয়ে নিয়ে সাবানার চেহারায় দিতে যায়, আর জসিম গিয়ে পিঠ দিয়ে ঠাকে তার সাবানার চেহারাটা বাঁচিয়ে দেয়। তখন জসিম মারে, তখন বস্তিবাসী বলে যে জাগো বাংলার নায়ক। তখন সাবানা ডোল বাজায় আর জাগো বাংলার নায়ক, মারো বাংলার নায়ক। আর জসিম বাংলার নায়কের মতন গাঙ্গুয়াকে মারতে মারতে এক পর্যায়ে সবটিকে মেরে তাড়িয়ে দেয়। তখন আম্মের সাহেবের লোকেরা পালিয়ে যায়। তখন খুশিতে বস্তিবাসীরা সবাই একটা গান শুরু করে। গানে রিয়াজ, সোনিয়া, সাবানা, জসিম সবাই আনন্দ উৎসব করে। কিন্তু এদিকে আহমেদ শরীফ এর মাথা নষ্ট, কি ডন এখনো বেঁচে আছে? তখন গাঙ্গুয়া বলে, বস, ডন এখনো বেঁচে আছে। ডন যদি বেঁচে থাকে তাহলে তো
আর কাজ করা সম্ভব হবে না। কারণ ডনের ক্ষমতা, ডনের বুদ্ধি, ডনের জ্ঞান সব কিছুই আমার ঊর্ধ্বে। যে কোনো মুহূর্তে ডনকে আবার মেরে ফেলো, তাকে জিন্দা মেরে ফেলো। তখন গাঙ্গুয়া বলে, বস, ডনকে মারা এত সহজ হবে না, কারণ ডনের সাথে আসে এখন বস্তিবাসী, সমস্ত বস্তিবাসীরা ডনের সাথে, আর ডনের কথায় উঠে বসে। ডনকে যদি মারতে যাই তাহলে আমাদের আর অস্তিত্ব থাকবে না। এমন সময় শাবানাকে ডন অর্থাৎ জসিম বলে, আপনি লেখেন, আম্মের শরীফের বিরুদ্ধে লেখেন, এই নিয়ে নেন কলম, আমি এই কলমটা আপনাকে দিলাম, এই কলম দিয়ে লেখেন। তখন শাবানা বলে, এই কলমটা আমি নিতে পারবো না, আমার বাপের দেওয়া কলম আছে। তখন জসিম বলে, আপনার বাপের দেওয়ার কলমের পাশে আমার কলমটা রাখবেন আর লিখবেন। আপনার বাপের দেওয়া কলম দিয়ে আপনি লেখেন। তখন সামনে লিখতে থাকে আর পত্রিকায় ছাপাতে থাকে, আমির শরীফের বিরুদ্ধে লেখে। আমির শরীফের মাথা নষ্ট। আর তখন পুলিশ ইন্সপেক্টর বলে যে, শোনেন, আপনার তো নতুন ডন, আপনি পালিয়ে যান। আমির শরীফ সাহেব, আপনি পালিয়ে যান, আপনার বিরুদ্ধে কিন্তু পত্রিকা অনেক লেখালেখি হচ্ছে। আপনাকে ধরার জন্য পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ঘোষণা করছে আপনাকে ধরার জন্য। আপনার মতো কুখ্যাত সন্ত্রাসীকে ধরার জন্য মৃত বা জীবিত, আপনি যে কোনো সময় আপনি ধরা পড়তে পারেন, এখনই আপনি পালিয়ে যান, আর না হলে আপনাকে কিন্তু ধরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে, কুকুরের মতো গুলি করে মারবে। তখন আম্মে শরীফ বলে, আমি পালিয়ে যাব না, আমি ডন, আমার লোক আছে, বল আছে, টাকা আছে, জন আছে, সব আছে, আমি কেন পালিয়ে যাব? আমি জসিমকে মারব এবং জসিমের বস্তিবাসীদেরকে আমি মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দেব। তখন আম্মে শরীফ বলে, কোথায় আমার লোকজন, কোথায় তোরা, বেরিয়ে আয়, আজকে আমরা বস্তি ঘেরাও করব এবং বস্তিবাসীর সবাইকে আমরা মেরে ফেলবো এবং সাংবাদিককে আগুনে পুড়িয়ে মারবো তার বাপের মতন। তখন গিয়ে আম্মে শরীফের যত লোকজন আছে বস্তি ঘেরাও করে ফেলে। তখন আম্মে শরীফ বলে, কোথায় ডন, বেরিয়ে আয়, তোদের আজকে এই বস্তি সব জ্বালিয়ে ফেলবো, তোদের বস্তিবাসী সবাইকে মেরে সাংবাদিককেও মেরে ফেলবো এবং সাংবাদিককেও মেরে ফেলবো। মাহবুব খান বলে, তোরা কিচ্ছু করতে পারবি না, কারণ তোরা অনেক জুলুম করেছিস, অনেক অত্যাচার করেছিস, তোরা আর কিছু করতে পারবি না। তখন জসিম বেরিয়ে আসে, শোন, আমি হলাম বাংলার নায়ক, এখন ডন না, তোরা কিছুই করতে পারবি না। শুরু হয় গোলাগুলি, শুরু হয় অ্যাকশান, মারামারি। তখন শাবানা ডোল বাজায় আর জসিম মারতে থাকে, গুলি করতে থাকে। এক পর্যায়ে গুলি সব শেষ হয়ে যায়, জসিম এক এক করে মারতে থাকে, মারতে সবাইকে মেরে ফেলে। তখন আহমেদ শরীফ পালিয়ে যেতে চায়, কিন্তু আহমেদ শরীফ পালাতে পারে না। এমন সময় জসিম গিয়ে আহমেদ শরীফকে ধরে ফেলে। আহমেদ শরীফকে ধরার পর তখন জসিম বলে, তোকে আমি মারবো না রে, তোকে মারবো সাংবাদিক। তখন জসিম গিয়ে আহমেদ শরীফের শরীরে পেট্রোল ঢেলে দেয়। পেট্রোল ঢালার পর তখন জসিম একটা সিগারেট ধরানোর পর বলে, এই যে নিন, এই সিগারেটটা আহমেদ শরীফের শরীরে ছুঁড়ে মারেন। আপনার বাপকে যখন জ্বালিয়ে মেরেছিল যেভাবে, সেভাবে এই শরীফকে মারেন। তখন শাবানা এই সিগারেটটা নিয়ে আহমেদ শরীফের গায়ে ছুঁড়ে মারে। তখন আহমেদ শরীফ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আর চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন শাবানা বলে, তোকে কেউ বাঁচাবে না, তুই আমার বাপকে এভাবে মেরেছিলি, আজ তোকে মারলাম। তখন এমন সময় জসিম দৌড়ে গিয়ে আগুনের যে একটা এই শিখা থাকে, মশাল থাকে, সে মশালটা ধরে বলে, পুলিশের গাড়ি আসে। তখন বলে, স্যার, আমি এই আহমেদ শরীফকে মেরেছি, আমাকে শাস্তি দিন। তখন শাবানা বলে, না আমি মেরেছি। জসিম বলে, না আমি মেরেছি। শাবানা বলে, না আমি মেরেছি। জসিম বলে, না আমি মেরেছি। এই কথা বলার পর ইন্সপেক্টর বলে, কে মেরেছে? জসিম বলে, আপনি মারেননি, আমি মেরেছি, আমি সন্ত্রাসীকে মেরেছি। তখন জসিমকে পুলিশ ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যায়।
এদিকে সোনিয়া, রিয়াজ, মাহবুব খান এবং বস্তিবাসীরা সবাই পুলিশকে বাধা দেয় ধরে নেওয়ার জন্য। তো জসিম বলে, না, কেউ বাধা দেবেন না, আমি আজ দেশের কুখ্যাত সন্ত্রাসী, মাফিয়া ডন, কুখ্যাত পাচারকারী, কুখ্যাত হিরোইন পাচারকারী, কুখ্যাত মাদক পাচারকারীর ডনকে আমি নিজ হাতে খুন করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি জেল থেকে মুক্ত হয়ে আসতে পারি, আর যদি না আসতে পারি তাহলে আপনারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন। তো এই কথা বলার পর পুলিশ জসিমকে ধরে নিয়ে যায়, বস্তিবাসীরা যায়। দেখা যায় গল্পে কিছুদিন পর জসিম ছাড়া পায়। বস্তিবাসীরা, রিয়াজ, শাবানা সবাই ফুলের মালা দিয়ে জসিমকে বরণ করে নিয়ে আসে। তখন দেখা যায় গল্পে রিয়াজের হাতে তুলে দেয় সোনিয়াকে এবং জসিম শাবানা মিলে যায় এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হয়। তবে বাংলার নায়ক ছবিটি জসিমের অ্যাকশনধর্মী একটি ছবি। জসিম এই বাংলার নায়ক ছবিটি কাহিনীকার, চিত্রনাট্য তিনি করেছিলেন এবং পরিচালনা করেছিলেন দেওয়ান নজরুল, এবং বাংলার নায়ক ছবিটির প্রযোজনা করেছিলেন জেমস গ্রুপ এবং ফাইট ডাইরেকশন দিয়েছিলেন জেমস গ্রুপ। এবং এখানে আগুনের পুড়ে যাওয়ার দুইটা সিন দেখানো হয়েছিল, একটা হলো আনোয়ার হোসেনের, একটা হলো কিনা আম্মে শরীফের। এই দুইটা সিন করতে জসিম ইন্ডিয়া থেকে কিছু লোক এনেছিল। এই দুইটা সিন করার সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সবাই উপস্থিত ছিল, যে এই সিনগুলি করার সময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ সরাসরি একটা মানুষের শরীরে যদি আগুন লাগিয়ে দেয়, যদিও তাকে জ্যাকেট পরানো হয়েছে, তাকে কন্ট্রোল দেওয়া হয়েছে, তারপরে যদি লেগে যায় শরীরে, তখন সব ব্যবস্থা করেছিল। এই দুইটা সিন করতে জসিমের প্রায় সপ্তাহখানেকের মতন লেগেছিল। আর এরকম সিন কোনো ছবিতে আজ পর্যন্ত দেখানো হয় নাই, যেটা নাকি বাংলার নায়ক ছবিতে যে দুইটা সিনের দেখানো হয়েছিল। জসিম বলেছিল যে আমি অ্যাকশানের নতুনত্ব দেব এবং অ্যাকশানকে এমনভাবে আমি আবিষ্কার করব যা দেখে ভারত তো পাশাপাশি দেশ, উন্নত দেশ, তারাও যাতে বিস্মিত হয়ে যায়। এই বাংলার নায়ক ছবি যখন ভারতে রিলিজ পায়, তখন এই ছবিটা দেখার পর অনেকে আতঙ্কিত হয়ে গেছে যে এই দৃশ্যগুলি কীভাবে রূপায়ণ করলো। একমাত্র জসিমের দ্বারা সম্ভব হয়েছিল, কারণ জসিম একজন তুখুর ফাইট ডিরেক্টর ছিল, তুখুর অ্যাকশান ডিরেক্টর ছিল। তার মাথায় ছিল অ্যাকশানের মানে একটা বুদ্ধি, যে কিভাবে অ্যাকশান করলে জনগণ পছন্দ করবে। এবং এই দুইটা দৃশ্য করে বাংলা নায়ক ছবিটা ঈদে মুক্তি পেয়েছিল। ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করে এবং অ্যাকশানের কারণে জসিমের ডায়ালগস দেখে দর্শক মুগ্ধ এবং করতালি মুগ্ধ হয়েছিল। আর দেওয়ান নজরুলের ছবি মানে হিট, সুপার ডুপার হিট। দেওয়ান নজরুল শাবানা এবং জসিমকে দিয়ে কয়েকটি ছবি করেছিল, কালিয়া এবং দোষ দুশ্মন। ছবিগুলো সুপার ডুপার হিট হয়েছিল। তবে ধর্মমামা ছবিতে দেওয়ান নজরুলের জসিম বিলেন অভিনয় করেছিল। তবে জসিম যে একজন ফাইট ডিরেক্টর, তুকুর ফাইট ডিরেক্টর প্রমাণ বাংলার নায়ক ছবিতে জসিম দেখিয়েছিলেন। দেওয়ান নজরুল বলেছিলেন, আপনি যে এই দুইটা দৃশ্য আপনাকে জনগণকে দেখাবেন। জসিম বলেছ, স্যার শোনেন, আমি এই ছবির প্রযোজক, আমি ছবির কাহিনীকার, আমি ছবির ডাইরেক্টর, কিন্তু আপনি হলেন ছবির পরিচালক। আপনাকে সম্মান শ্রদ্ধা করি আমি। যখন থেকে আপনি আমার দুঃসমন ছবি করেছিলেন পরিচালনায়, তখন থেকে আপনাকে আমি সম্মান শ্রদ্ধা করি, কিন্তু এই দুইটা ফাইট ডিরেকশন আমি দেব। এখন আপনি যদি না করেন আমি দেব না, কিন্তু আমি চাই যে ছবি নতুনত্ব কিছু দর্শককে উপহার দেওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাই, আমি দুইটা দৃশ্য আমি করব। তখন দেওয়ানোর জন্য বলে, শোনেন, আপনি করতে পারেন, কারণ আপনার যে মেধা, যে বুদ্ধি, যে তীক্ষ্ণতা, অ্যাকশান, সেটা আপনার দ্বারাই সম্ভব, আপনি করেন। যখন ছবিটা কাস্টিং করে, যখন ছবিটা তারা নিজেরা দেখে, এই দুইটা দৃশ্য দেখানোর পর দেওয়ান নজরুল হতবাক হয়ে যায় যে আপনি করলেন কি আর দেখাইলেন কি। পাবলিক তো এই ছবি তো এই দুইটা দৃশ্যের জন্যই ছবি উৎসবরা ভিড় হবে। এই দুটো দৃশ্য দেখার জন্য তো পাবলিক থমকে যাবে যে এই ছবিগুলো পরিচালক যে ডাইরেক্টর ছিল, ফাইট ডাইরেক্টর, এই ছবিটা কীভাবে সে সম্পূর্ণ করলো, কীভাবে শেষ করলো। মানুষ তো ভিড় হয়ে যাবে, সুপার ডুপার হিট হবে এই ছবিটা এই দুটো দৃশ্যের জন্য।
কারণ আজ পর্যন্ত কোনো ফিল্মে এই ধরনের ছবি, এই ধরনের দৃশ্য দেখানো হয় নাই। আপনি দেখিয়েছেন এবং আপনার যে দক্ষতা সেটা আপনি প্রমাণ করেছেন যে আপনি একজন ফাইট ডিরেক্টর, এবং আপনি যে অ্যাকশান নিয়ে গবেষণা করেন, অ্যাকশান নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, সেটা আপনি আজ প্রমাণ করেছেন আবারও দর্শকদের মাঝে যে আপনি নতুনত্ব দেখিয়ে আপনার দ্বারাই সম্ভব। আসলে আপনাকে আমি সম্মান করতে হয়, আপনাকে সিলিউট দিতে ইচ্ছে করতেছে। সত্যি জসিম একজন তুখুর অভিনেতা ছিলেন।